ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করেছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনকারী একটা ঘটনা ছিল শাপলা চত্বরের গণহত্যা, এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তা কিন্তু চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। এবং যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং ইয়েতিম, শিশু, কিশোর, কোরআনের হাফেজ, এই ধরনের মানুষ। এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে, তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই। তাদের পরিবারবর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানেরা এখানে মারা গিয়েছেন কিনা। এবং অধিকারের মতো একটা মানবাধিকার সংগঠন যারা এই সংখ্যাটা প্রকাশ করেছিল, এইটার দায়ে অধিকারের প্রধান নির্বাহী আদিলুর রহমান খানকে কারারুদ্ধ করা, তাকে সাজাও দেওয়া হয়েছিল। এই জাতীয় নির্যাতন এগুলো করা হয়েছিল সেই সময়। এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ। সে কারণে ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনার পরে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করে এটাকে তদন্তের অধীনে নিয়ে এসেছে এবং এটার বিচারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ তারা করবে, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত। আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন। তদন্ত শেষে যখন রিপোর্ট আমরা দেব সেদিন আমরা বলে দেব আসলে কত লোক সেদিন নিহত হয়েছিলেন। আপনারা জানেন যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে প্রধান কাজ হচ্ছে আমাদের কমান্ড স্ট্রাকচারকে ধরা, যারা সেই সময় কমান্ড করেছিলেন। আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল। তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। আপনারা এখন অনেক তথ্য ডিসক্লোজ করেন না যাতে করে যারা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা গা ঢাকা না দিতে পারে, কিন্তু আমরা এরপরও খবর পাচ্ছি অনেক অভিযোগ আসছে শহীদ পরিবারের দিক থেকে গ্রেপ্তারি পরোয়ানা হয়ে যাওয়ার পরের দিনই তারা স্টেশন থেকে সটকে পড়েন। এটা আসলে লিক হচ্ছে কোন পর্যায়ে থেকে, আপনাদের ধারণা কি? এটা আমাদের পক্ষে ধারণা করে কথা বলা উচিত হবে না। এটা কোনো না কোনো জায়গা থেকে, যখন এখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা তো অনেক জায়গা হয়ে জারির পর্যায় পর্যন্ত যেতে অনেকগুলো স্টেপ পার হতে হয়, কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই হয়। সেই ব্যাপারে আমরা নিজেরা তদন্ত করছি, খোঁজখবর রাখছি, চেষ্টা করছি এটাকে রোধ করার জন্য। সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে প্রাধান্য দিতে হবে, কারণ এটা রোধ করার ব্যাপারে তাদের ভূমিকাটা অন্যতম প্রধান। এই ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্ছিদ্র করা সেটার কাজও আমরা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, সে কারণে আমরা অনেক কিছু রোধ করতে পারি না। তারপরেও আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যাতে এটা প্রকাশিত না হয়।